স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের পরীক্ষার আবেদন গ্রহণের শেষ দিন ছিল ২১শে জুলাই। তো সেই দিন অবধি মোট কত আবেদন জমা পড়ল, কত যোগ্য শিক্ষক শিক্ষিকা আবেদন করলেন, টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর কারা পাবেন, অর্থাৎ ২০১৬ টিচাররাই পাবেন নাকি আরও অন্যান্য টিচার বা কেভিএস এনভিএস বা অন্য রাজ্যের টিচার যারা সরকারি স্কুলে কাজ করেন তারা পাবেন, সকলেই পাবেন নাকি শুধুমাত্র পশ্চিমবঙ্গে যারা কাজ করেন তারা পাবেন। এবং যারা এসএলএসটি পরীক্ষায় ২০২৫ সালের রুলে নতুন প্রার্থী তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু বক্তব্য বলার চেষ্টা করব। এবং এসএসসি ২০২৫ যে রুল, সেই রুলকেই মহামান্য কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে একদম সুপ্রিম কোর্টে কেন এই রুলটাকেই মান্যতা দেওয়া হলো, মহামান্য বিচারপতিরা ঠিক কোন কারণটা দেখালেন এই রুলটাকে মান্যতা দেওয়ার জন্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট যে এসএসসি ফর্ম ফিল আপের এডিট অপশন এবং ক্যাটাগরি সিলেক্ট করতে দেওয়ার অপশন এটা কবে দেওয়া হবে, তো সেই বিষয় নিয়েও আজকে বলার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। প্রথমেই আমি এসএসসিতে মোট কত আবেদন জমা পড়লো সেইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ২১শে জুলাই রাত ৮টা ৪৫-এর আনন্দবাজার অনলাইনের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসিতে আবেদন জমা পড়লো ৫.৫ লক্ষেরও বেশি, অর্থাৎ যার মধ্যে যোগ্য হচ্ছে ১৩,০০০। তো সময়সীমার মধ্যে আবেদন করেছেন ৫,৮০,০০০ পরীক্ষার্থী, যার মধ্যে ১৩,০০০-এর বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন বলে এসএসসি সূত্রের খবর। এরকম আনন্দবাজার অনলাইনে এইটা আপডেট দেওয়া হয়েছে গতকালকে রাত ৮টার সময়। ২০২৫ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় আবেদন করার সময়সীমা শেষ হয়েছে ২১শে জুলাই সোমবার বিকেল ৫টায়। এই সময়সীমার মধ্যে আবেদন করেছেন ৫,৮০,০০০ পরীক্ষার্থী, যার মধ্যে ১৩,০০০-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন বলে এসএসসি সূত্রে খবর। আমরা যদি এই প্রতিবেদনের আরও নিচের অংশটায় যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে নবম দশমে সব থেকে বেশি আবেদন করেছেন, প্রায় ৩.৫ লক্ষের বেশি। তো গত ২০১৬ এসএলএসটি থেকে প্রায় ৩ লক্ষেরও বেশি আবেদন বেশি জমা পড়েছে এইবার। এখন যদি আমরা অফিসিয়ালি ভাবে ১৩ই জুলাইয়ের এসএসসির যে ভার্সন সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে এসএসসির আইনজীবী বলছেন ইট ইজ সাবমিটেড দ্যাট টিল 13th July 2025 at 1 AM a total of 2,90,692 applications have been received for the posts of assistant teacher of classes 9 and 10 and a total of 2,23,259 applications have been received for the posts of assistant teacher of classes 11 and 12। অর্থাৎ এখানে ১৩ই জুলাই অবধি এসএসসি অফিসিয়ালভাবে যেটা জানিয়েছিল মহামান্য আদালতে এসএসসির আইনজীবী, যে নবম দশমে ২,৯৮,০০০ মতো প্রার্থী আবেদন করেছেন এবং একাদশ দ্বাদশে ২,২৩,০০০ মতো প্রার্থী আবেদন করেছেন, মোট ৫,২১,৯৫১ মতো প্রার্থী। তো এটা ১৩ই জুলাই অবধি। এবার ২১শে জুলাই অবধি আনন্দবাজার অনলাইনের যে খবর সেইটা অনুযায়ী জানা যাচ্ছে যে ৫,৮০,০০০ মতো আবেদন জমা পড়েছে, তার মধ্যে নবম দশমেই প্রায় ৩.৫ লক্ষ মতো আবেদন জমা পড়েছে। পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর কারা পাবেন। তো টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দেখুন, গেজেটটা যদি আমরা দেখি তাহলে যেটা দেখব, গেজেটের এই অংশটাই পরিষ্কার বলে দেওয়া হয়েছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল, অর্থাৎ সেকেন্ডারি লেভেলে কিন্তু গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড আর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে আপনাকে সাবস্ট্যান্টিভ পোস্টে পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতে হবে, তবেই আপনি টিচিং এক্সপিরিয়েন্সটা পাবেন। তো এখানে সেকেন্ডারি লেভেল বলেছে, তার মানে পরিষ্কার যারা আপার প্রাইমারি লেভেলে কাজ করেন বা প্রাইমারিতে কাজ করেন বা যারা প্রাইভেট স্কুলে পড়ান তারা কিন্তু এই নম্বরটি পাবেন না। তার কারণ এখানে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড বলে দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি লেভেল উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সাবস্ট্যান্টিভ পোস্ট বলে দেওয়া হয়েছে, মানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের আপনাকে টিচার হতে হবে, হয় পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল। এবার যদি আমরা ফর্ম ফিল আপের এটায় যাই তাহলে দেখতে পাবো এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন এখানে বলা হচ্ছে যে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এডেড স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনের কোনো স্পন্সার্ড অথবা এডেড স্কুলে কি আপনি কাজ করেন, গভর্নমেন্ট স্কুলে?
এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, তার মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নয় এমন কোনো গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট এডেড স্কুলে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার টিচিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে না বলেই আমাদের মনে হচ্ছে। তার কারণ এখানে পরিষ্কার তারা জানতে চেয়েছিল যখন ফর্ম ফিল আপ নিয়েছিল তখন, যে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এডেড স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবার তারপরে তারা প্রিভিয়াস রোল নাম্বার, যেটা 2016 সালে যারা প্রার্থী তাদের জন্য। এবার যারা পার্মানেন্ট টিচার তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, যারা পশ্চিমবঙ্গ স্কুলে পড়িয়েছেন সেকেন্ডারি লেভেলে। কিন্তু যারা কন্ট্রাকচুয়াল টিচার, কোন কন্ট্রাকচুয়াল টিচাররা এই নম্বরটি পাবেন? যাদের টিচার কোড রয়েছে, যাদের পোস্ট ডিআই দ্বারা অ্যাপ্রুভড হয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে মেমো নাম্বার সহ, এবং যারা সরকারিভাবে জয়েনিং করেছেন সেই পোস্টটাতে। তো সেই টিচাররা, যাদের টিচার কোড রয়েছেন এবং যাদের ইউনিক স্কুল কোড রয়েছে এবং স্কুল নেম, মানে কোড দিলে তো স্কুল নেমটা আসবে, এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে আপনার ডেট অফ ফার্স্ট জয়নিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ এখানে লাগবে সেটা। তো এই বিষয়টা টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর কারা পাবেন সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে তাহলে এখানে বুঝেই যাচ্ছেন। পরের যে বিষয়টা, যে এসএলএসটি পরীক্ষা 2025 রুলে নতুন প্রার্থীদের জন্য কিছু বক্তব্য। নতুন প্রার্থীরা একটি বিষয় নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছেন যে তারা 10 নম্বর পিছিয়ে পড়ছেন। যারা ইন সার্ভিস টিচার তারা 10 নম্বর পেয়ে যাচ্ছেন, অতএব তারা আউট অফ কম্পিটিশন হয়ে যাচ্ছেন। দেখুন, এই বক্তব্যটি কিছুটা হলেও সত্য, এটাকে একেবারেই যে উড়িয়ে দেওয়া যায় তা নয়। তবে নতুনদের জন্য যেটি বলার, যে আপনারা 10 বছর পরীক্ষা দিতে পারেননি। যখন আপনারা পরীক্ষা দিতে পারেননি তখন কিন্তু এমন যে কিছু আপনারা করেছিলেন তা নয়, টুকটাক কিছু আন্দোলন করেছেন। এখন আপনারা একটি সুযোগ পাচ্ছেন এবং সেই সুযোগটি কিন্তু একটা এমন অবস্থার মধ্য দিয়ে আপনারা পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করে দেখুন। প্রচুর লোকের চাকরি বাতিল হয়ে গেল, এমন একটা প্রসেস, যে প্রসেসটা বাতিল হয়ে গেল, মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করলেন। তার ফলেই কিন্তু আপনারা এই পরীক্ষাটা দিতে পারছেন, নইলে কিন্তু এই মুহূর্তে ওবিসির যা জটিলতা, তাতে করে গভর্নমেন্ট নতুন এসএলএসটি নিত কিনা আমাদের জানা নেই। তো এখন অনেক হয়তো বিভিন্ন ব্যক্তি তারা সহৃদয় হয়ে আপনাদেরকে নানান কথা বলবেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যখন আপনারা পরীক্ষা দিতে পারেননি তখন কিন্তু আপনাদের নিয়ে কেউ কথা বলতো না। তো এখন আপনারা পরীক্ষা দিতে পারছেন, এখন আপনাদেরকে নিয়ে অনেকেই বলছেন আপনারা পিছিয়ে পড়ছেন। নতুন এসএলএসটি যারা নতুন প্রার্থী, তাদের এক্ষেত্রে কিছু করার নেই। তার কারণ এটা এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশন তারা গেজেট এনেছে, তারা পরীক্ষা নিচ্ছে। অতএব সেই গেজেটে তো আর কিছু বলার নেই। একটা গেজেটকে তো আপনি চ্যালেঞ্জ করতে পারেন না যতক্ষণ না সেটা আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার্ড হচ্ছে, তার আগে তো আপনি কিছু বলতে পারবেন না। এবার স্কুল সার্ভিস কমিশন কিন্তু এখানে যে গেজেটটা এনেছে, তারা বলছে তারা রুল তৈরি করতেই পারে, তারা এটা ফ্রেম করেছে। কোর্টও সেক্ষেত্রে কিছু বলছে না। তাহলে আপনি কি করবেন? আপনার যেটা করা উচিত এই মুহূর্তে, আমার যেটা মনে হয়, যে নতুন প্রার্থীও কিন্তু যারা রয়েছেন তাদের সুযোগ রয়েছে, সীমিত সুযোগ, কম্পিটিশন হাই, বিশাল একটা টাফ কম্পিটিশনের মধ্যে আপনাদেরকে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু দেখে সময় নষ্ট না করে নিজের পড়াশোনাটা করুন। কোর্ট কেস কি হচ্ছে বা এগুলো কি হচ্ছে এগুলোতে মাথা না ঘামিয়ে, আমি দেখবেন কখনোই আপনাদেরকে হতাশ বা কোনো নেগেটিভ কথা বলতে চাই না। আমি চাইলেই এগুলো বলতে পারতাম। এখন হয়তো আমার এই কথাগুলো বলার জন্য আপনারা কমেন্টে অনেকে আমাকে গালিগালাজ করবেন, যারা নতুন প্রার্থী। কিন্তু তবুও বলছি যে আপনারা পড়ুন। এটা কিন্তু কিছু করার নেই। এটি সিস্টেমের একটি মানে সিস্টেম, তারা রুল তৈরি করেছে এবং সেটা কিন্তু আদালত কিছুই হস্তক্ষেপ করছে না সেই জায়গাটায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আপনি হয় হাহুতাশ করে পড়া ছেড়ে দেবেন, আদারওয়াইজ আপনি পড়বেন, সেটা আপনার চয়েস, আপনি যা করবেন। তবে আমার যেটা বক্তব্য, যে আপনাদের পড়াটাই উচিত, আদারওয়াইজ কিন্তু কোনো রাস্তা নেই। এই সমস্ত করে কোনো পার পাবেন না। পরীক্ষাটা হয়ে যাবে, পরীক্ষাটা খারাপ দেবেন, এমনিতেই ছিটকে যাবেন। এই যা কম্পিটিশন, একটা হাই কম্পিটিশন। এবার অনেকেই উদ্ভট কথা বলবেন যে 60 পেলেও চাকরি পাবো না, বা 60 কি করে পাওয়া যাবে, বা এই করে কি করে পাওয়া যাবে। দেখুন, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই। আমি আপনাদেরকে মোটিভেট করছি না বা মোটিভেট করতেও আসিনি। আমি যেটা বলতে চাই, যে আপনারা প্রত্যেকেই মানে প্রাপ্তবয়স্ক এবং বোঝার ক্ষমতা রয়েছে এবং আপনারা শিক্ষিত। সোশ্যাল মিডিয়াটাকে আপনাদের চেনা উচিত। এখানে কিন্তু মানুষ মুখোশ ধরে থাকে। সোশ্যাল মিডিয়াতে যে ব্যক্তি যে কথা বলছে আদতেও কিন্তু সে সেই কাজটি করে না। এটা কিন্তু পরিষ্কার বলে রাখছি। আমার সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতা থেকেও আমি বলছি আপনাদেরকে এটা। আমি নিজে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তবুও বলছি, সোশ্যাল মিডিয়ার কথা শুনে যদি পড়াশোনা বন্ধ করে হাহুতাশ করেন তাহলে কিন্তু মানে যাবেন, আর কিছু বলার নেই। আর বাকি এবার নতুনদের জন্য এটুকুই আমার বলার ছিল, যে আপনারা পড়াশোনা করুন। বাকি আর কিছু করার আছে বলে আমার মনে হয় না। এই রুলেই পরীক্ষা হবে। এবার
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে এসএসসি 2025 রুল, সেই রুলটাকে আদালত কেন মান্যতা দিল? এখানে তো টিচিং এক্সপেরিয়েন্সের নম্বর নিয়ে তো কোর্টে কেস করা হয়েছিল, বলা হয়েছিল, এটাকে আদালত তাহলে কেন হস্তক্ষেপ করলো না? দেখুন, আদালত হস্তক্ষেপ করলো না তার দুটো কারণ। প্রথম কারণ, যারা মামলা করেছিলেন সেই মামলাকারীরা কখনো কিন্তু 2025 রুলটাকে কিন্তু চ্যালেঞ্জ করেননি। আমি কেন বলছি এই কথাটি? আমি আপনাদেরকে ডিভিশন বেঞ্চের অর্ডার দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি ডিভিশন বেঞ্চের জাজমেন্টটি দেখেন, 28 নম্বর পয়েন্টে দেখুন, এখানে লেখা রয়েছে 28 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, মানে পিটিশনারদের সাবমিশনটা, অ্যাপেলেন্টসদের সাবমিশনটা এখানে উল্লেখ করে মহামান্য বিচারপতি বলছেন, ইন রিপ্লাই Mr. Bikash Ranjan Bhattacharya, learned senior counsel, has submitted that the writ petitioners are not challenging the virus of the recruitment rules 2025. তার মানে যারা মামলাকারীদের আইনজীবী, তারা কিন্তু 2025 রুলটাকে নিয়ে চ্যালেঞ্জ করছে না। তাদের মূল বক্তব্যটা হচ্ছে যে তাদের যে রাইট, সেই রাইটটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই অনুযায়ী তাদেরকে পরীক্ষা নিতে হবে 2016 রুলসে, এবং 2016 ভ্যাকান্সিতে, এবং 2016 রুলসের যা নাম্বার বিভাজন ছিল, যা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, সেই অনুযায়ী। সেই ভ্যাকান্সিতে কখনোই 2025 রুলে নতুন প্রার্থীদেরকে বসতে দিয়ে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করে নতুন করে নম্বর বিভাজন করে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে পরীক্ষা নেওয়া যাবে না। নতুন ভ্যাকান্সি যা অ্যারাইজড হয়েছে তার উপরে নতুন রুল ফ্রেম করে এসএসসি পরীক্ষা নিতে পারে, এটা তাদের বক্তব্য। তো এই জায়গাটা ছিল তাদের মামলার মূল জায়গা। তার ফলে আপনাদেরকে বুঝতে হবে যে রিক্রুটমেন্ট রুলস 2025 ইটসেলফ চ্যালেঞ্জ হয়নি, কিন্তু যে এই রুলটা ভুল না খারাপ এটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ বলেছিল যে 2016 রুলে পরীক্ষা নিতে হবে, তারা কেন 2025-এর নতুন রুলে পরীক্ষা নিচ্ছে, 2016 নিয়মে পরীক্ষা নিতে হবে, 2016 নম্বর বিভাজনে পরীক্ষা নিতে হবে, এই বিষয়টা নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আদালত যেটা মনে করেছে, একদম সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে মহামান্য সুপ্রিম কোর্ট অবধি, যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা হাইকোর্টের জাজমেন্টে এটা কোথাও বলা ছিল না যে কোন রুলে পরীক্ষা হবে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট গতকালকে পরিষ্কার করে দিয়েছেন যে তারা এটা বলেনও নি যে 2016 রুলে পরীক্ষা নিতে হবে। তারা পরিষ্কার করে বলেছিলেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, মানে নতুন করে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। যেটা কিন্তু আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম যখন আমি ভিডিও করি জাজমেন্ট আসার পর, যে এটা ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হয়েছে, মানে কিন্তু নতুন রিক্রুটমেন্ট কি বোঝাতে চেয়েছে। কেন নতুন রিক্রুটমেন্টকে বোঝাতে চেয়েছে আমাদের মনে হয়েছিল এটা, তার কারণ এজ রিল্যাক্সেশনের বিষয়টা দেওয়া হয়েছিল। এবার দেখুন, প্রসেসটা যদি 2016 থেকেই শুরু হতো, বা 2016 রুলসে ওই সময়কার প্রার্থীরাই শুধু বসতে পারবে, নতুনরা কেউ অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে তো এজ রিল্যাক্সেশনের বিষয়টা আসতোই না। তো এই এজ রিল্যাক্সেশনের বিষয়টা যখন দেওয়া হয়েছে, তার মানেই কিন্তু নিউ রিক্রুটমেন্টের বিষয়টাকেই মহামান্য বিচারপতিরা ইঙ্গিত করেছিলেন, এবং এই জন্যই পিটিশনারদের বক্তব্যটা কিন্তু মান্যতা পেল না। অর্থাৎ মহামান্য বিচারপতিরা এই জিনিসটাই বারবার জানতে চাইছিলেন, সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে, একদম মহামান্য সুপ্রিম কোর্ট অবধি, যে জাজমেন্টের কোথায় বলা হয়েছে যে 2016 রুলে পরীক্ষা নিতে হবে। এসএসসি হচ্ছে একটা রিক্রুটমেন্টকারী অথরিটি, আর্টিকেল 12 অথরিটি, তারা একটি রুল ফ্রেম করেছে নতুন রিক্রুটমেন্টের জন্য। সেই রুলটাকে যদি চ্যালেঞ্জ না করা হয়, সেই রুলটাকে যদি অসাংবিধানিক বলে যদি গণ্য না করা হয়, তাহলে তো সেই রুলটাকে তো মানে এমনি বাতিল করতে পারে না আদালত, এবং আদালত সেই জন্যই কিন্তু সেই রুলটাকে মান্যতা দিয়েছে, এবং আদালত পরিষ্কার বলেছে যে এসএসসি যে রুল তৈরি করেছে, সেই অ্যাট দিস স্টেজ ওই রুলটাকে আমরা কোনো ইন্টারফেয়ার করতে চাইছি না। যদি ওই রুলের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে ভবিষ্যতে, সেই রুলটার মধ্যে কোনো কিছু অসাংবিধানিক বলে যদি মনে হয় মহামান্য বিচারপতিদের পরবর্তীতে, বা এসএসসি যদি পরবর্তীতে রুলটাকে না মানে অন্য কিছু কাজ করে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপাত অর্থে 2025 সালের যে এসএলএসটি পরীক্ষা, সেটা কিন্তু 2025 রুল অনুযায়ী হবে, এটাই কিন্তু মহামান্য বিচারপতিদের মান্যতা বা মতামত। এবং টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মহামান্য বিচারপতিদের সবার মতামত, একদম সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে, সুপ্রিম কোর্ট, যে এই নম্বরটা এসএসসি চাইলেই দিতে পারে। অর্থাৎ এসএসসি সেই পাওয়ার রয়েছে, এসএসসি নম্বর বিভাজন কি করবে সেটা আদালত কিন্তু হস্তক্ষেপ করতে পারে না বা করতে চাইছে না। এবার হচ্ছে এসএসসি ফর্ম ফিল আপের এডিট অপশন এবং ক্যাটাগরি সিলেক্ট কবে দেবে। দেখুন, এডিট অপশন এসএসসি দেবে কি দেবে না, এটা নিয়ে কিন্তু বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলছেন এডিট অপশন দেবে, এসএসসির সাথে যোগাযোগ করেছিলেন, এসএসসি অফিসে কল করেছিলেন, তারা বলছেন এডিট অপশন দেবে, কিন্তু অফিসিয়ালভাবে এসএসসি যখন নোটিফিকেশন দিয়েছিল তারা জানিয়েছিল যে তারা কোনো রকম এডিট অপশন দেবে না। কিন্তু অনেকেই যেহেতু বলছেন এডিট অপশন দেবে, আমরা ধরে নিচ্ছি এডিট অপশন দেবে। তো যদি এডিট অপশন দেয়, তাহলে আপনারা কি কি এডিট করতে পারবেন? অনেকেই বলছেন যে এডিট অপশন দিলে একাডেমিক ডিটেলসটা এডিট করতে পারা যাবে না,
অন্যান্য এডিটগুলো অর্থাৎ ছবি, ফটো সিগনেচারের ডিটেলসগুলো বা অন্য ডিটেলস কিছু সেগুলো চেঞ্জ করতে পারা যাবে, কিন্তু একাডেমিক ডিটেলসের এই পার্টটা চেঞ্জ করা যাবে না, এমনটাই অনেকের মত। তো এডিট অপশন দেবে কি দেবে না সেই নিয়ে কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে বলে আমাদের মনে হয়, আপনারা একটু ওয়েট করুন। এবং ক্যাটাগরি সিলেক্ট করার অপশন কিন্তু ডেফিনেটলি দেওয়া হবে, এটা এসএসসি পরিষ্কার করে জানিয়েছিল যে তারা এখন ক্যাটাগরি নিচ্ছে না, তারা কিন্তু ক্যাটাগরি সিলেকশনের অপশন দেবে এবং সেই মুহূর্তে কিন্তু নোটিফিকেশন দেওয়া হবে। এবং আমরা অবশ্যই যদি এডিট অপশন বা ক্যাটাগরি সিলেক্ট করার অপশন যদি দেওয়া হয় আমরা আপনাদেরকে জানাবো, এবং তখন আপনারা কিন্তু অবশ্যই সেইটি করে নেবেন। তো এই হচ্ছে বিষয়। তো আজকের এই ভিডিওতে অনেক কিছু বললাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন পরীক্ষার্থী আমি তাদেরকে আবার অনুরোধ করব আপনারা এই বিষয়গুলোতে না পড়ে থেকে নিজের কাজটা নিজেরা করুন।